নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আশা করি আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনাদের ভালোবাসাই আমাকে পথ চলার শক্তি দেয়। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, তাতে ক্লিক করলে সুপার থ্যাঙ্কস। আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। বঙ্গেশ্বরী আবার ফোঁস করে উঠেছেন। মাঝে মধ্যেই তিনি ফোঁস করেছেন, ভবিষ্যতেও করবেন। একটা চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে। তার বক্তব্য হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কোনো দুরভিসন্ধি নিয়ে কমিশন এসআইআরটা করছে। কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে, কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে হোয়াটসঅ্যাপের নির্দেশও সময় ক্ষেত্রে সেটাকে কি বলবো আর কি, সেই নির্দেশও গ্রাহ্য, এর মধ্যে বিশেষ কিছু নেই। মানে আজকালকার দিনে প্রযুক্তি এমন জায়গায় গেছে, অনেকেই হোয়াটসঅ্যাপে করে। রাজ্য প্রশাসন কি হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠান না? তো সুপ্রিম কোর্ট তো বলেইছে যে হোয়াটসঅ্যাপ নির্দেশও কার্যকরী করা যাবে, এতে খুব একটা বেনিয়ম কিছু হয় না। তা দিদিমণি ফোঁস করেছেন, কমিশনকে নিশানা করে বলেছেন যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয় না, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে, বারে বারে নির্দেশ বদল করা হচ্ছে। বিহারে এসআইআর এর সময় নথির যে তালিকা দেয়া হয়েছিল, সেই তালিকা কমিশন বঙ্গের এসআইআর এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্রহণ করছে না। তিনি বলেছেন যে ফ্যামিলি রেজিস্ট্রার, আরে কর্ণাটক বিহারে ফ্যামিলি রেজিস্ট্রার আছে, পশ্চিমবঙ্গে আছে? নেই তো। তাহলে কর্ণাটক বিহারে যেটা চালু প্রচলিত রীতি, যার নথিও পাওয়া যায়, সরকার দেয়, যেটা পশ্চিমবঙ্গে কোনো কালে ছিল না, তা বিহারের এসআইআর এর সে তালিকায়, নথির তালিকায় তার নাম আছে বলে পশ্চিমবঙ্গে থাকবে তার কি গ্যারান্টি আছে? কারণ পশ্চিমবঙ্গে ফ্যামিলি রেজিস্টার নথি দেওয়াই হয় না, শংসাপত্রই দেওয়া হয় না। তাহলে বিহারে দেওয়া হয়েছে বলে এখানেও সেটাকে অ্যাপ্লিকেবল করতে হবে তার কোনো মানে নেই, কারণ বিহারে ফ্যামিলি রেজিস্টার স্বীকৃত নথি। তারপরে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও নাকি গ্রাহ্য করছে না। আরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে অনেক সময় লাগে, অনেক কাঠখড় পোয়াতে হয়। 15 বছর একটা জায়গায় আছেন, সম্পত্তি কিনেছেন, সংশ্লিষ্ট আধিকারিক সেখানে যান, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন, যিনি আবেদন করেছেন তার ক্রেডেনশিয়াল চেক করে তারপর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়। টাইম কনজিউমিং প্রসেস। হঠাৎ করে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা শুরু হলো এবং সেগুলোকে নথি হিসাবে বিবেচনা করতে হবে, এই মাথার দিব্যি নির্বাচন কমিশনকে কেউ দেয়নি। সেই জন্য যেখানে যেখানে সন্দেহ হয়েছে তারা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাতেই দিদিমণি ক্ষেপে লাল। দিদিমণি বলছেন ইয়ারোরাই তো নাম তালিকায় তুলবেন, কিন্তু কমিশন তথ্য প্রযুক্তির দুরুপয়োগ করে ব্যাক এন্ডে বৈধ ভোটারদের নাম কাটছেন। আমি দিদিমণিকে সবিনয়ে প্রশ্ন করতে চাই, 94টা সামাজিক প্রকল্প আপনার আছে, আপনার উন্নয়নের পাঁচালী নিয়ে তুমুল ধক্কানি নাচ চলছে। এসআইআর একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্য করা হয়েছে, আপনি এত বাধা দিচ্ছেন কেন? এখানেই আপনার ভয়টা, যদি আপনার ভুয়ো ভোটার, অবৈধ ভোটারদের নাম তালিকায় বাদ যায়, এই কঠিন নির্বাচনে আপনার তরি ডুববে। আপনি যা যা কমিশনের কাছে দাবি করেছিলেন, কমিশন একটা দাবিও মানেনি, কারণ কমিশনের মতে সেই দাবিগুলো অযৌক্তিক। বিএলএ টুরা কেন থাকবেন না শুনানি কেন্দ্রে? কমিশন বলছে 6টা জাতীয় রাজনৈতিক দল আর 2টো রাজ্যভিত্তিক দল। তাহলে শুনানি কেন্দ্রে এই সবকটা রাজনৈতিক দলের বিএলএ টুরা থাকবে, ইয়ারও এইআরও সঙ্গে পর্যবেক্ষক, শুনানিটা হবে আদৌ? কোন রাজনৈতিক দল তো বলছে না যে বিএলএ টুদের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে, শুধু তৃণমূল বলছে। ভয় কেন? এত ভয় কেন আপনার?
দিদিমণি বলেছিলেন বহুতলের নিচে ভোট কেন্দ্র করা যাবে না, সরকারি বা আধা সরকারি দপ্তরেই ভোট কেন্দ্র করতে হবে। কমিশন বলেছে না, তারা করবে, এতে ভোটদানের হার বাড়বে, মানুষের মধ্যে ভোটের উৎসাহ বাড়বে। দিদিমণি জানেন বহুতলের বাসিন্দাদের 90% তাকে এবার ভোট দেবেন না। আর বহুতলের বাসিন্দারা অনেক সময় ভোটের দিন একটু গড়িমসি করেন, অনীহা থাকে, আবার যাব ভোট দিতে, তার থেকে বরঞ্চ দুপুরবেলায় ভালো মন্দ খেয়ে দিয়ে দিবানিদ্রা দিই। এটা মানসিকতা আছে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু তাদের আবাসনের মধ্যেই যদি ভোট কেন্দ্র হয়, তারা টুক করে নিচে নেমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এতে বঙ্গেশ্বরীর খুব অসুবিধা। কারণ আমরা কি জানি, 4টের পর ওই পোলিং এজেন্টরা তালিকা ধরে ধরে মেলায় কোন বহুতলের কারা এখনো ভোট দেননি, আর একটু অপেক্ষা করে তাদের ভোটটা দিয়ে দেয়া হয়। এই মেকানিজমটা চলে আসছে, বামেদের সময় ছিল, তৃণমূলও করছে। সেই খেলাটা যদি হঠাৎ করে কমিশনের নির্দেশে বন্ধ হয়, তাহলে বঙ্গেশ্বরী প্রমাদ গুনবেন। তাই তিনি ফোঁস করেছেন। গোদের উপর বিস্ফোরার মতো রাজীব কুমারকে কমিশন চিঠি দিয়ে জানতে চেয়েছে 6ই জানুয়ারির মধ্যে তাকে জানাতে হবে। এই যে সি মুরুগান যখন রোল অবজারভার মগরাহাটে গেছিলেন, তার যাওয়ার, তার সফরের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও তার নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। কেন এই গাফিলতি? ডিজি রাজীব কুমারকে তার ব্যাখ্যা 6ই জানুয়ারির মধ্যে দিতে হবে। তারপর পূর্ব মেদিনীপুর এবং ময়নার এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথমে বঙ্গেশ্বরী রাজি হননি, মুখ্য সচিব গেছিলেন দিল্লিতে, তারপরে ফিরে এসে মুখ্য সচিব বঙ্গেশ্বরীকে বোধহয় বোঝান, তারপর তাদেরকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়। যতদূর খবর, বিভাগীয় তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেককে এক্সোনারেট করা হয়েছে। কমিশন বলছে না, এতে কি হবে, আমরা তো এফআইআর করতে বলেছিলাম অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে, এবং তারা তো সিওর দপ্তরে এসে তাদের ত্রুটি স্বীকার করেছেন, তাহলে এফআইআরটা হবে না কেন? তাহলে একদিকে কমিশনের অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ, আবার সেটা নবান্নকে মনে করিয়ে দেবা, ডিজির কাছে জবাবদিহি তলব। বঙ্গেশ্বরী এটাকে ভালোভাবে নেননি, তিনি আবার ফোঁস করেছেন। আমি শুধু দেখছি সারা ভারতবর্ষে 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কোথাও দেখছেন এইভাবে শাসক দল পদে পদে সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশনকে তার কাজ করতে বাধা দিচ্ছে? দেখবেন না। আদালতের যুদ্ধে অনেক দল গেছে, কিন্তু যখন এসআইআর হচ্ছে, কোথাও কোনো রাজ্য প্রশাসন এতটা অসহযোগিতা করছে না এই কাজে। তামিলনাড়ুতে তো 95 লক্ষ নাম বাদ গেছে, গুজরাটে 93 লক্ষ, উত্তরপ্রদেশে এখনো অব্দি 2,90,00,000-এর কাছাকাছি। কোথাও দেখেছেন কমিশন বলছে যে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন আমাদের সহযোগিতা করছে না? আইনি লড়াইয়ে তো ডিএমকেও আছে, তারা তো সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হচ্ছে। কিন্তু যখন এই প্রক্রিয়াটা কমিশন তাদের রাজ্যে চালু করেছে, তখন কিন্তু তামিলনাড়ুর প্রশাসনও কমিশনকে সহায়তা করছে। ব্যতিক্রম ঈশ্বর পরিত্যক্ত বঙ্গেশ্বরীর এই বাংলা, যেখানে পদে পদে কমিশনকে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মানছি না, মানব না বলা হচ্ছে, বিএলওদের অতিরিক্ত ভাতা আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন বাদে কমিশন তাদের নতুন অফিসে তাদের দপ্তর স্থানান্তরিত করেছে, এতদিন রাজি হচ্ছিল না। কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। খোকাবাবু প্রতিদিনই হুঙ্কার ছাড়ছেন। খোকাবাবু বলেছেন যে তিনি জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ করেছেন, জ্ঞানেশ কুমার তার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে আপনি ইলেক্টেড, আমি সিলেক্টেড। এরপর তিনি হুঙ্কার দিয়েছেন বঙ্গেশ্বরীয় কমিশনের দপ্তরে যাবেন, তখন নাকি থরহরিকম্প অবস্থা হবে। এত কিছু করেও উনি এসআইআর বন্ধ করতে পারেননি। এত কিছুর পরেও পর্যবেক্ষক নিয়োগ বন্ধ করতে পারেননি, কিছুই পারেননি। বহুতলের নিচেই ভোট হবে, ভোট কেন্দ্র হবে, আবার তিনি ফোঁস করেছেন। আসলে আর্তনাদ।
দিদিমণির আর্তনাদ চরমে উঠেছে। আর দিদিমণি তো খবর পাচ্ছেন যে এসআইআর সম্পূর্ণ হলে পরে ক্ষতিটা তার হবে, বিজেপিরও কিছু ক্ষতি হবে, তাদেরও ভোট ব্যাংক কিছুটা বাদ যাবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন মতুয়াদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, শেষ মুহূর্তে কোনো একটা মেকানিজম কেন্দ্রীয় সরকার বার করবে। কিন্তু ক্ষতিটা হবে তৃণমূলে, সেটা বঙ্গেশ্বরী আঁচ করেছেন অনেক দিন থেকে। যত দিন যাচ্ছে, যখন শুনানি পর্ব শুরু হচ্ছে, চলছে, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তখন তিনি লাগাতার চাপ তৈরির কৌশল নিচ্ছেন কমিশনের উপর। তিনি খোকাবাবু যখনই সুবিধা পাচ্ছেন, সময় পাচ্ছেন, জনসভা হোক, সমাজ মাধ্যমে হোক, কমিশনকে নিশানা করছেন। ডিজি রাজীব কুমারের জবাবদিহি তলব, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ, বঙ্গেশ্বরীর ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই তিনি আবার ফস করেছেন, আবার চিঠি দিয়েছেন, বলছেন যে এই যে কি বলে পর্যবেক্ষক, মাইক্রো অবজারভারে এসছেন, কেন্দ্রীয় সরকারের কর্মী, এরা নাকি কিছু জানেন না। উনি সার্টিফিকেট দেবার কে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা জানেন কি জানেন না? নির্বাচন কমিশন তাদের প্রশিক্ষণ দিয়েছে, তারপর প্রশিক্ষণ শেষে তারা নিয়োগপত্র পেয়েছেন। আপনারা তো আপত্তি কেন? আপনি কি সবসময় অনুপ্রাণিত গৃহপালিত লোকজনকে সামনে রেখে কাজ চালাতে চান? তো রাজীব আসিনা, আরিজ আফতাবের মতো অনুপ্রাণিত আধিকারিকদের চান অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স। যখন সেটা হয় না, তখনই কমিশনের সিইওকে দুর্নীতিগ্রস্ত বলেন, আর দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেন, নানাবিধ কটাক্ষ করেন। আসলে তারা তো আইন মেনে কাজটা করতে চাইছেন। বঙ্গেশ্বরী মনে করেন তিনিই আইন, তিনি যা বলবেন সেটাই আইন। এখানে শাসকের আইন চলবে, দেশের আইন চলবে না, এটা বঙ্গেশ্বরী বিশ্বাস করেন। তিনিই সংবিধান, তিনিই শেষ কথা। কিন্তু দেশের সংবিধান মেনে সাংবিধানিক প্রতিষ্ঠান যখন কাজ করছে, তখন বঙ্গেশ্বরীর পক্ষে সেটা হজম করা সম্ভব নয়। তাই তিনি বারবার ফোঁস করছেন, আরো তিনি ফোঁস করবেন। বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করুন, যখন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে সিদ্ধান্ত হবে, কেন্দ্রীয় বাহিনীর কত থাকবে, বাইরের রাজ্যে সশস্ত্র পুলিশ কত থাকবে, বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, এই বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত বঙ্গেশ্বরীর মনোপুত না হলে আবার তিনি ফোঁস করবেন। যদি দেখা যায় 14ই ফেব্রুয়ারি কমিশনের কথা মতো ভোটার তালিকা প্রকাশ হলো, সেই ভোটার তালিকায় বঙ্গেশ্বরী যদি মনে করেন পরাজয় নিশ্চিত, তিনি সেটা মানবেন না, বলবেন, ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে বঙ্গেশ্বরী নতুন কি কৌশল নেন এই এসআইআর কে ঘেঁটে দেওয়ার জন্য। একের পর এক চেষ্টা তিনি করেছেন, একটাতেও সফল হননি। মরিয়া হয়ে নতুন কোনো কৌশল যে তিনি নেবেন না, তার কোনো গ্যারান্টি নেই।